প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের বিষয়বস্তু নিয়ে প্রথমে একটি ভূমিকা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমি কালকে এক লাইভে বলেছিলাম মেটিকুলাস ডিজাইন শিরোনামে আমাদের একটি ধারাবাহিক রচনা বা পর্যালোচনা প্রকাশিত হবে আগামীকাল থেকে। সেই মেটিকুলাস ডিজাইন এক এর প্রথম যে পর্বটি আজকে শুরু করছি, সেই পর্বে একটু ভূমিকার নিশ্চয়ই প্রয়োজন আছে। সেই ভূমিকাটার পরেই মূল আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনারা জানেন আর 3 সপ্তাহ পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার 1 বছর পূর্ণ হবে। আর আন্দোলনের শুরুটা যদি ধরা হয়, জুলাই থেকেই তো আন্দোলনের শুরু, জুলাই থেকে আগস্ট পর্যন্ত। তাহলে আন্দোলনের সূচনা কিন্তু এরই মাঝে 1 বছর পূর্ণ হয়েছে। জুলাই আন্দোলন কি, কেন কেন অনিবার্য হয়ে উঠেছিল দেশ, জাতি এবং সর্বস্তরের মানুষের জন্য? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আন্দোলন বহুত প্রচলিত এবং প্রভাবিত একটি বিষয়। আন্দোলন আমাদের ধাপে ধাপে আমাদের আন্দোলন হয়েছে। আমরা যদি আমাদের এই ভূখণ্ডের, এই বঙ্গোপদ্বীপের এই যে পুরা ভূখণ্ড ভারতবর্ষ, সেই আন্দোলনের ব্রিটিশ প্রসঙ্গ যদি বাদ দেওয়া যায়, ব্রিটিশ প্রসঙ্গটা আপাতত আমরা বাদেই দিই, 47-এর দেশ বিভাগ থেকেও যদি আমরা ধরি, তাহলেও প্রায় 75-80 বছর, এবং আমাদের স্বাধীনতার 54 বছর পেরিয়ে আমরা 55 বছরে পড়েছি। এখন আমরা মোটামুটি ভাবে একেবারে কৈশোর, যুব থেকে শুরু করে ধাপে ধাপে পৌর, আমরা কিন্তু অনেক আন্দোলন আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডেও দেখেছি। অনেক বিষয়গুলি যেগুলি খুবই অনাকাঙ্ক্ষিত। একটি স্বাধীন দেশে এইটুকু পর্যন্ত হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রাজনীতির স্বাধীনতা বা দেশের উন্নয়নের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, বরং রাজনীতি বাঁকে বাঁকে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, মাঝে মাঝে নুয়ে পড়েছি, মাঝে মাঝে উঠে দাঁড়িয়েছি। আবার মেরুদণ্ড সোজা করে হাঁটার যখনই চেষ্টা করছি, তখনই অন্য কোনো ধরনের সংকেত এসে আমাদেরকে প্রতিহত করেছে, আমাদের অগ্রযাত্রা ব্যাহত করেছে। যেমনটি ধরুন, 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর আমরা যে বঙ্গভূমি নামে বাংলাদেশ, বঙ্গভূমি এর আগে দুভাগে ভাগ হয়েছে, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ নিয়েই আমাদের অস্তিত্ব, পূর্ববঙ্গ নিয়েই আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের সংগ্রাম, আমাদের সব, আমাদের ঠিকানা। পাকিস্তানের উপনিবেশিক শোষণের যাতাকলে আমরা দীর্ঘদিন নিষ্পেষিত হয়েছি, 24টি বছর। তারপর 71-এর স্বাধীনতা একদিনে হয়নি, ধারাবাহিক আন্দোলনের জয় পরাজয়, সফলতা ব্যর্থতা এবং আন্দোলনের সুফলের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা আজ পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, পাকিস্তানের 24 বছর এই আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু পাকিস্তানের 24 বছরে যদি আপনি ফিরে তাকাতে চান, কিছু অভিজ্ঞতা আমাদের প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা হয়তো আগামীর পথ চলায় অনেক কাজে লাগতে পারে, এবং সেটা লেগেছে আমাদের সর্বোপরি 71-এর স্বাধীনতা যুদ্ধে। পাকিস্তান জন্মের মাত্র 1টি বছর পর থেকেই বাঙালি জাতির অসন্তোষ পাকিস্তানিদের প্রতি শুরু হয়। সেই অসন্তোষ পর্যায়ক্রমে ঘৃণার পর্যায়ে গিয়ে 52 সালের মাতৃভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের প্রতি আমাদের চূড়ান্ত ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে, যার ফলশ্রুতিতে বরকত সালাম, রফিক জব্বার সহ ভাষা আন্দোলনের শহীদরা আত্মাহুতি দেয়। আর আজও আমরা তাদেরকে গৌরবের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং এই 21-এ আমাদের অস্তিত্বের প্রশ্ন, এবং এই 21 আমাদেরকে শিখিয়েছে স্বাধীন দেশের স্বপ্ন কিভাবে দেখতে হয়,
আর সেই স্বপ্নদ্রষ্টা নেতৃত্বেরও প্রয়োজন হয়ে পড়ে। আর সেই নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে 71 পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে আসে। পরবর্তীতে আপনারা জানেন সেই 52 পর থেকে 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, সর্বোপরি 71-এর স্বাধীনতা আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অধ্যায় কেউ মুছে ফেলতে পারবে না। শকুনের আঘাত আমাদের গণ আন্দোলনের সুফলের মাঝে পড়েনি, আমাদের জাতীয় পতাকায় পড়েনি, তা নয়, তা ঠিক নয়। শকুন আমাদেরকে বারবার আঘাত এনেছে, স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়ার প্রচেষ্টা হয়েছে বারবার, কিন্তু ওরা প্রতিবারই পরাজিত হয়েছে। সাময়িক জিতেও ওরা দিন শেষে পরাজিতই বলবো। অত্যন্ত দুঃখজনক, মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্তৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্তে রঞ্জিত ভাইদের আত্মবলির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস পাকিস্তানিদের ফেলে যাওয়া একটি যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশের ইতিহাস। সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে নিয়েই বঙ্গবন্ধুকে পথ চলা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন সরকার, 73-এ আবার নির্বাচন, আবার বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ, এভাবেই মূলত অল্প কথায় আমাদের স্বাধীনতা ইতিহাস। আজকে স্বাধীনতার ইতিহাস অনেকভাবে ব্যাখ্যা করা হচ্ছে, নতুন প্রজন্ম অনেকেই জানে না স্বাধীনতার ইতিহাস। কারণ স্বাধীনতার ইতিহাসটা আমাদের আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলি যেখান থেকে আমরা নেই, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা, ছাত্রদেরকে পড়াশোনা, সেগুলি টেনে আনা হয়নি। হয়নি আমাদের বিশাল মাদ্রাসা শিক্ষায় মুক্তিযুদ্ধ, দেশ জাতি, দেশের জন্ম, এই ইতিহাস আমাদের মাদ্রাসাগুলিতে নেই। অথচ এই মাদ্রাসায় সিংহভাগ তরুণ শিশু, কিশোর থেকে শুরু করে যুবকরা পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে তাদেরকে সবসময় আড়াল করে রাখা হয়েছে। কারণ তারা ধর্মীয় জটিলতা বা ধর্মীয় কুসংস্কারের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের সবসময় আড়ালের চেষ্টা চলে, এবং সেটা দীর্ঘদিন যাবতই চলে, অদ্যাবধি চলছে। শেখ হাসিনার আমলেও ছিল, তিনি টের পাননি, বা টের পেলেও তিনি নিজেও প্রশ্রয় দিয়েছেন। সেই প্রসঙ্গে পরে আসব। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় পাকিস্তানিরা আসে নাই, ভারত এসে মারে নাই, আমেরিকার সিআইএ এসে মারে নাই, চায়না এসে মারে নাই, বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের একটি অংশ। শুধু এক খন্দকার মুস্তাক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল আর সব হয়ে গেছে, এটা যেমন ঠিক নয়, তেমনি এই বিশাল ষড়যন্ত্রের সঙ্গে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রও জড়িত ছিল। আগেই বলছি যে আন্তর্জাতিক চক্রের কাছে আমরা যাব পরে, আগে আমাকে গড়ে দেখতে হবে আমার গড়ের শত্রু কে ছিল। বঙ্গবন্ধুকে অন্যরা মারে নেই, মেরেছি আমরা, সেটা দুঃখজনক। বঙ্গবন্ধু হত্যার পর কি হলো? চলতে থাকলো আমাদের ধারাবাহিক ইতিহাসের বিকৃতকরণের এক অসুস্থ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা কতদিন চললো? 21 বছর। মাঝে 90-এর এরশাদের পতনের পর খালেদা জিয়ার
91-এ সরকারকে আমরা একটি সফল নির্বাচনে জয়ী নির্বাচিত সরকার বললেও খালেদা জিয়া মুক্তিযুদ্ধের বিপক্ষের অবস্থান থেকে বিন্দু বিসর্গ সরেনি। হতে পারে সেটা তার রাজনৈতিক দলের উদ্দেশ্য আদর্শ, কিন্তু তিনি কিন্তু সেই ধারাবাহিকতায় বজায় রেখেছেন। 96-এ শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, সেটা 21 বছর পর। তাই আমি বললাম, 21 বছরের ধারাবাহিক ইতিহাস বিকৃতি, 21 বছরের প্রগতির চাকাকে পিছনে ঘুরিয়ে ফেলার মানসিকতা, 21 বছর অন্ধকারে রেখে মানুষকে ভুল ভ্রান্তি শিক্ষা দিয়ে এক ধরনের নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের সংস্কৃতি, যা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে উল্টে ফেলে দেওয়ার এক ধরনের প্রক্রিয়া চলল 21টি বছর। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কিছু স্বস্তিবোধ হলেও সত্যিকার অর্থে শেখ হাসিনা নিজেও আস্তে আস্তে আপোস করলেন। কিভাবে আপোস করলেন? কম্প্রোমাইজ করলেন তিনি মুক্তিযুদ্ধের অনেক বিষয়ের সঙ্গে, চেতনা বিরোধী অনেক বিষয়ের সঙ্গে তিনি ক্রমান্বয়ে আপোস করলেন। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তিনি নিজেও অনেক ধর্মান্ধ বিষয়কে প্রশ্রয়, আশ্রয়, প্ররোচনা দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, একটি রাষ্ট্রের রাজার ধর্ম থাকবে রাজধর্ম। রাজা সবসময় রাজধর্ম পালন করবে। রাজার রাজ্যে ভিন্ন ধর্ম থাকবে, ভিন্ন মতাবলম্বী থাকবে, ভিন্ন রং থাকবে, বিভিন্ন উম, বিভিন্ন ধরনের পোশাক আশাক থাকবে, খাওয়া দাওয়ার মাঝে ডিফারেন্স থাকবে। জনগণের খুশি, সে কিভাবে কি খাবে, কিভাবে চলবে, কোন ধর্ম পালন করবে, সেটা রা- জনগণের উপর নির্ভর করে, রাজার উপর নয়। রাজার কাছে জনগণ সন্তানের মতো। রাজা রাজ ধর্ম পালন করবে, রাজা নিজস্ব ধর্ম। আমাদের সংবিধানটি নিশ্চয়ই ইসলামিক সংবিধান নয়। আমরা কোরআন হাদিসের ভিত্তিতে দেশ চালাইনি। এমনকি যারা আগে ধর্মীয় রাজনীতি, ধর্মান্ধতাকে প্রশ্রয় দিয়েছে, তারাও তো আমাদের দেশে আহ, ইসলামিক শাসন ব্যবস্থা আনেনি। ধরা যাক, এরশাদ যখন ক্ষমতায় আসলেন, তিনি কি, এরশাদের আগে আমি জিয়াউর রহমানের কথা একটু বলে রাখি, যে বলা প্রয়োজন আছে, যেহেতু ইতিহাস ইতিহাস বলতে গেলে অনেক কিছু আসবে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করলেন। তিনি কি করলেন? প্রথমেই শুরুটা করলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলেন। একটি বিশেষ ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সেটা শুরু করলেন। তিনি 71-এর পরাজিত শাহ আজিজুর আজিজকে, অ্যাকচুয়ালি শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। তারপরে সব মেসেজ জনগণ পেয়ে গেছে, আর কথা বলার প্রয়োজন নাই। তারপরে জিয়াউর রহমানের শাসনামলের যে ছবি আমরা দেখেছি, সেই ছবি তো এখনো ম্লান হয়নি। তাও খুব দীর্ঘদিনের নয়। দেখুন ইতিহাস কি নির্মম। এই জিয়াউর রহমানকেই তার অনুজ প্রতিম জেনারেল এরশাদ ক্ষমতা নেয় জিয়াউর রহমানের হত্যার পর। যদিও তখন ছিলেন বিচারপতি সাত্তার, রাষ্ট্রপতি ছিলেন, সাত্তারকে সরিয়ে এরশাদ এলেন। এরশাদ এসে কি করলেন? এরশাদ সেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে ধারাবাহিকতা, সেটাই বজায় রাখলেন। উপরন্তু তিনি কি করলেন? চরমোনাই পীরের সাহেবের উপদেশ নিয়ে তিনি জিয়াউর রহমান সংবিধানের সংযোজন করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমাদের এরশাদ ভাই সংযোজন করলেন রাষ্ট্র ধর্ম ইসলাম। একটি বিষয় আপনাদেরকে বলতে চাই,
আমার পরিষ্কার মনে আছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম যখন সংবিধানে সংযোজন করা হয় তখন খালেদা জিয়া এবং শেখ হাসিনা এরা দুজনেই বিরোধী দলে। খালেদা জিয়ার প্রতিক্রিয়াটা ছিল এইরকম যে যে দেশে 90% মুসলিম, যে দেশের নাগরিক, সেখানে লিখিতভাবে সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজনের প্রয়োজন ছিল না। খালেদা জিয়ার বক্তব্য কি বললেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা? তিনি বললেন ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়কে উপেক্ষা করে রাষ্ট্রধর্ম বেআইনিভাবে সংবিধানের সংযোজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মজার বিষয়, এই খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে তিনি কিন্তু রাষ্ট্রধর্ম বাদ দেননি। এই শেখ হাসিনা 96 ক্ষমতায় এসে রাষ্ট্রধর্ম বাদ দেননি। কিন্তু এর আগে তারা কি বলেছেন? যাক, এটা হয়তো রাজনীতি, রাজনীতিটাই হয়তো এরকম। আর এই রাজনীতি সিদ্ধান্ত কাউকে সম্মানের একেবারে চূড়ান্ত শিখরে আরোহণ করে, আবার এই রাজনৈতিক সিদ্ধান্তই অনেক সময় একেবারে নিচে মাটিতে পতিত করে। এটা রাজনীতি। বলে না যে রাজনীতিতে, আমি কথাটা বলি আপনাদেরকে, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোকে রাজা কাচুরি হত্যায় যখন অভিযুক্ত করে জেলে নেওয়া হলো, তখন জেলে থেকে ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন যে রাজনীতিতে ফুলের মালা এবং জুতার মালা মাঝে দূরত্ব খুব কম। এটাকে কোট করে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট হয়েছিল, তখন সেই রিপোর্টটা আমি পড়েছিলাম, এই জন্য হঠাৎ মনে হলো তাই আপনাদেরকে বললাম। রাজনীতিতে ফুলের মালা এবং জুতার মালার মাঝে দূরত্ব কম, দূরত্ব নেই। তাই হয়, যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। সেটাই রাজনীতি। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম তারপর শেখ হাসিনার ক্ষমতা ছাড়লেন, খালেদা জিয়া আসলেন, তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি একটি ইলেকশনও করলেন 15 দিনের জন্য, সেটা করেও তিনি রেহাই পেলেন না। ফাইনালি ওনাকে ক্ষমতা ছাড়তে হলো। কে আসলো? মঈন, জেনারেল মঈন। উনি 2 বছর ছিলেন। আমি সংক্ষেপে কথাগুলি বলছি, আমাদের ইতিহাসটা একটু, মানে আমি যদি ভুল না করি, তা আমার মনে হয় মেজর ভুল হয়তো হবে না, কিন্তু টুকটাক ভুল হইতেই পারে। কিন্তু আমার আমার ধারণা, যে আমি এই জন্য সংক্ষেপে বলছি, যে মঈনের 2 বছরের শাসন আমল কিন্তু, এটা বাংলাদেশের আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, জন, এনি কর্নার, এনি জেলা, এনি ডিভিশন আপনি যান, যে কোনো জনগণের যে কোনো অংশ থেকে হোক, শ্রমিক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, শিল্পী সংস্কৃতির জগতের লোক, এক কথায় সকলে বলবে জেনারেল মঈনের 2 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। প্রকৃত অর্থে সাংবিধানিক সরকার না থাকলেও স- এই 111 সরকার যেভাবে দেশকে 2 বছর শাসন করেছে, সেটা যদি আজকের সরকারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেটা হবে, আমরা আজকে বসবাস করছি মধ্যযুগীয় বর্বরতার সেই মগের মুল্লুকে। মগের মুল্লুকটা অবশ্য আজকাল আমরা মব মুল্লুক বলছি, সঙ্গত কারণে। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনীতি এবং বিবিধ প্রসঙ্গ নিয়ে আমার একটি ভূমিকা। এই আলোচনার মাঝেই আমার আলোচনার শিরোনামটি হলো মেটিকুলাস ডিজাইন। এক, 3 পর্বে এই অনুষ্ঠানটি হবে, এই বিশ্লেষণটি 3 পর্বে আপনারা শুনতে পারবেন। তো আজকেরটা প্রথম পর্ব দেখেই, মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশ,
পাক ভারতীয় উপমহাদেশ থেকে পাকিস্তান, তারপর বাংলাদেশ, একটু ভাষা ভাষা আলোচনা প্রয়োজন ছিল, সেজন্যই সেই আলোচনাটুকু করলাম। কোনো কিছুই আপনাদের অজানা নয়, সব আপনাদের নখদর্পণে, আপনারা সব জানেন। আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের রাজনীতিবিদরা মনে করে জনগণ অশিক্ষিত, জনগণ বোঝে না। কিন্তু আমি বলি, বাংলাদেশের জনগণ যে কি খেতে খামারে কলে কারখানায় কাজ করে, ঢাকার রাস্তায় রিক্সা চালায়, নেত্রকোনার রাস্তায় রিক্সা চালায়, তারা সব বুঝে। তারা গণতন্ত্রও বুঝে, সমাজতন্ত্রও বুঝে, স্বৈরতন্ত্রও বুঝে, ফ্যাসিস্টতন্ত্রও বুঝে, মপতন্ত্রও বুঝে। তো বাংলাদেশের জনগণকে রাজনীতিবিদরা যত বোকা মনে করে, আমাদের দেশের জনগণ তত বোকা নয়। আমাদের দেশের জনগণের চাহিদা অতি কম। ডাল ভাত খেয়ে তারা নিশ্চিন্তে সন্তান সন্ততি নিয়ে ঘরে ঘুমোতে চায়। কিন্তু আমাদের দেউলিয়া রাজনীতিবিদ, দেউলিয়া রাজনৈতিক দলগুলি, যারা, যাদের প্রধান কাজ চুরি ডাকাতি করে, বিলাসবহুল জীবনযাপন করা এবং বিদেশে গিয়ে গা ভাসিয়ে দিয়ে আনন্দে উল্লাসে জীবন অতিবাহিত করা, তাদের সন্তান সন্ততিকে পশ্চিমা শাসনে, পশ্চিমা সংস্কৃতিতে, পশ্চিমা সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগটি তারা করে দেয়, কারণ তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ। দেশের গরিব মানুষের অর্থের লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করে, এবং এই অর্থে তারা স্ত্রী পুত্র সন্তান সব নিয়ে বিদেশে রাজার হালে বসবাস করে। এই শুনছেন কানাডার কথা, আমাদের প্রতিবেশী কানাডা, আমেরিকার প্রতিবেশী কানাডার নাম শুনছেন নিশ্চয়ই, বেগমপাড়া। কানাডায় বেগমপাড়া আছে। বেগমপাড়ার কে বাসিন্দা? আমাদের বেগমপাড়ার বাসিন্দা হলো কে জানেন? এই রাজনীতিবিদদের ছেলেবেলেরা, তাদের বউরা। বেগমপাড়ার বাসিন্দারা হলো কে? আমাদের প্রশাসনের লোকজন, বিভিন্ন প্রশাসনের লোকজন, বিভিন্ন ল এনফোর্সমেন্টের লোকজন, যারা অবসর নিয়েছেন তারা। কোটি কোটি টাকা, কোটি কোটি বললে ভুল হবে। শেখ হাসিনার বাড়ির বাসা চাকরেই যদি, আমি নিজেও দেখছি লোকটাকে নিউ ইয়র্কে, এই লোক যদি 400 কোটি টাকা চুরি করতে পারে আমাদের নেত্রীর বাড়ি থেকে, আবার নেত্রী খুব বুক ফুলিয়ে প্রেস কনফারেন্সে বলছেন, সংবাদ সম্মেলনে, আমার বাসা চাকরও তো 400 কোটি টাকা ইনকাম করে, মানে চুরি করেছে। ওই বেগম পাড়ার কথা বলছি না? এই বেগম পাড়ার বাসিন্দা হলো ওরা। আমাদের নিউ ইয়র্কেও বেগম পাড়া নামে নেই, নিউ ইয়র্কেও আছে, আমাদের সাহেব পাড়া আছে। সে একই অবস্থা। মন্ত্রী মিনিস্টারদের ছেলেবেলেরা, আমলাদের ছেলেবেলেরা, তাদের বউরা প্রচন্ড দাপটে আমেরিকায় বসবাস করে। প্রতিটি রাজ্যে পাবেন ওদের, সেই ক্যালিফোর্নিয়া, সেই টেক্সাস, আসুন নিউ ইয়র্ক, যান ফ্লোরিডা, যান মিশিগান, সর্বত্র তাদের বিচরণ, অবাধ বিচরণ তাদের। কারণ অঢেল পয়সা তাদের, ওরা শুধু ফ্লাই করে। ওরা পয়সাকে বাতা, যখন আপনি যখন পকেট থেকে যদি হাত থেকে হঠাৎ করে বা রাস্তায় কোথাও পয়সা এগুলো ছুঁড়ে মারেন, দেখবেন বাতাসের সঙ্গে পয়সা দুলতে থাকে। এদের পয়সা এরকম ভাবে এখানে উড়ে, উড়ুকই, এরা এখানেও আছে। আসছি পরের প্রসঙ্গ। এই প্রসঙ্গটা তো বললাম যে তারপর 111-এর হাতে মঈন যখন চিন্তা করলো, আমি জানি না, সেটা 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 হয়তো অন্য প্রসঙ্গ হইতে পারে, সেটা নিয়ে হয়তো হয়তো আর একটা এপিসোড হইতে পারে, বা প্রয়োজনও নেই। সেটা দীর্ঘদিন হয়ে গেছে। কি মঈন কি করে না করে, মঈন নিউ ইয়র্কে আছে, কি করে না করে অত জানার দরকার নেই আমাদের আর। মানে এত বেঁকে গিয়ে যেখানে কিছু পাওয়া যাবে না, এই আলোচনা অর্থহীন। এই মঈন তো না আমাদের নিউ ইয়র্ক শহরে আছে, কুইন্সি থাকেন। এই যে আমি এখন যে যেখানে আছি, এখান থেকে মঈন যে জায়গায় থাকে তার দূরত্ব হইলো 2-3 কিলোমিটারও হবে না। যাই হোক,
মঈন নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই, কিন্তু মঈনের শাসনামলটাকে কিন্তু আমি একদিকে স্বর্ণযুগ বলেছি, আরেকদিকে বলতে চাই যে মঈন যখন ব্যর্থ হলো, কেন ব্যর্থ হলো সেটা আলোচনার বিষয় দরকার নাই, হইতে পারে গ্রুপিং, ওইটাই হইতে পারে, গ্রুপিংই হবে। কারণ আমরা জেনারেলরা একজনকে আরেকজনকে টলারেট করতে করবে না। জিয়াউর রহমানের মতন জেনারেলকেই কয়েক 4-5 বছরের মাঝে মরতে হলো। এরশাদ 9টা বছর বহু কষ্টে করে হোক আর যেভাবেই হোক ক্ষমতার দাপট তো এরশাদ দেখিয়ে গেছে, এবং তিনি তো 9 বছর ছিলেন। তারপরে কি পরিণতি? স্বৈরাচারের পতন। খালেদা জিয়ার কি পরিণতি হয়েছিল 2001-এ? পতন। উনি কিন্তু স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েননি। ক্ষমতা ছাড়ার ইতিহাস একমাত্র শেখ হাসিনার 96-এ। আবার দেশ থেকে চলে যাওয়ার ইতিহাসও শেখ হাসিনার। বিপ্লবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার 54 বছরের ইতিহাসে প্রথম শেখ হাসিনা। এবং এই 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 সংখ্যাটা কিন্তু পৃথিবীতেও কম। এটা আপনি 80-এর দশকে যদি ধরেন, আপনি ইরান থেকে রাজা শাহ পাহলভি চলে গেছিলেন বিপ্লবে। ফিলিপিন থেকে চলে গেছিল এই মার্কোস। উগান্ডা থেকে ইদি আমিন চলে গিয়েছিল বিপ্লবের পরে। পানামা থেকে নরিয়াগা, প্রেসিডেন্ট নরিয়াগা চলে গেছিল। এরকম হয়তো আরো দু একজনের দৃষ্টান্ত থাকতে পারে। কিন্তু এই 2-4-5 জনের দৃষ্টান্তের মাঝেই কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন। প্রিয় দর্শক, তো বলছিলাম মঈনের ব্যর্থতা, নিজকে থাকা দীর্ঘস্থায়ী করার যে চেষ্টা তিনি কতটুকু করেছেন আমি জানি না, তিনি ব্যর্থ হয়েছেন, ওনাকে ছাড়তে হয়েছে। যে কারণে 2009 আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছিল, এবং 2009-এর সুবর্ণ সুযোগটা কিন্তু একদিকে যথার্থই প্রয়োগ হয়েছে। যেমন বলি, বাংলাদেশের ইতিহাসে যদি ভালো নির্বাচন হয়, তার প্রথম 91-এর নির্বাচন, তারপর 96-এর নির্বাচন, তারপর 2008-এর নির্বাচন। না, 2008-এর নির্বাচনের আগেও, মানে 96-এর নির্বাচন, 96 থেকে যেটা 2001-এর নির্বাচনও ভালো নির্বাচন, যেটা ওই নির্বাচনেও নিয়েও এত বিতর্ক হয় নাই। টুকটাক যেগুলি হয়, এগুলি অনেক উন্নত দেশের নির্বাচনে, অনেক বড় বড় ডেমোক্রেসির দেশেও হয়, সেটা ভারতেও হয়, আমেরিকাতেও হয়, ইউরোপেও হয়। ওইগুলিকে ওইগুলি কখনোই কাউন্টে থাকে না। যখন একটা বিষয় কোনো নির্বাচনে যদি ব্যাপকভাবে কিছু না হয়, বিক্ষিপ্তভাবে কিছু হলে সেটাকে কাউন্টে ধরা হয় না। ধরা হয় না এই কারণেই, হয়তো এই 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 জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু হলো, অন্য কোথাও কিছু হলোই নাই, তার অর্থ হলো যে ওইখানে যে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কাম্য ছিল না, তবু হয়েছে। কিন্তু ওভারঅল পুরা ঘটনার কাছে এই ছোট্ট ঘটনাটি অনেকাংশে ম্লান হয়ে যায়। যেমনটি আমাদের দেশে 91 থেকে 2006 পর্যন্ত যে নির্বাচন হলো, সেই নির্বাচনগুলিতে তা হয়েছে। তো কি বলছিলাম আমরা, যে নির্বাচন 91 থেকে 2008 পর্যন্ত নির্বাচন একেবারে 100 ভাগ না বললেও 90 ভাগ নির্বাচন সফল নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচনের ধারাবাহিকতা পরে আর আমরা রক্ষা করতে পারিনি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেটা রক্ষা করতে পারেননি। ফলে কি হলো? 14 থেকে 24, মূলত বাংলাদেশে যে যে বলে শেখ হাসিনার আন্দোলনের, শেখ হাসিনার সময়ের 16-17, আসলে তা ঠিক নয়। মূলত আন্দোলনটা বিএনপিও শুরু করে 14 নির্বাচনের আগে থেকে। তাই বেসিক্যালি শেখ হাসিনার স্বেচ্ছাচারী হয়ে ওঠার ঘটনা 17 বছর নয়, সেটা
17 থেকে আরো 5 বাদ দিলে 12 বছরের মতন হয়। কারণ হলো 14 নির্বাচন থেকেই দুর্যোগের গণঘটা শুরু। আমাদের আকাশ ক্রমেই মেঘাচ্ছন্ন হতে থাকে। আর ক্ষমতার দম্ভ, ক্ষমতার লোভ, অর্থের হাতছানিতে শেখ হাসিনাও বদল হতে থাকে। এবং শেখ হাসিনাকে ঘিরে রাখা চামচা, বাটপার, ধান্দাবাজ, যারা কোনোদিন আওয়ামী লীগও অনেকে আছে করেনি, তারা শেখ হাসিনার উপর ভর ভর করে। আর শেখ হাসিনাও তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছুতে এক ধরনের, কি বলবো, জনগণের আশা আকাঙ্ক্ষার মাঝে ছাই ঢেলে তিনি হয়ে উঠলেন অতি শক্তিশালী প্রধানমন্ত্রী, যার আশেপাশে যাওয়ার সুযোগটা সাধারণ মানুষের তো দূরের কথা, এমন অনেক আওয়ামী লীগার যারা শেখ হাসিনাকে শেখ হাসিনা বানিয়েছেন, তারাও পর্যন্ত ভিড়তে পারেনি। শেখ হাসিনাকে যারা শেখ হাসিনা বানিয়েছেন, তাদের দল ত্যাগ করতে হয়েছে কিন্তু, আপনারা জানেন, ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, মুস্তফা মহসিন মন্টু, তারপর আরো এরকম অনেক অনেকে আছেন, অনেক, যাদেরকে দল থেকে বের করার প্রয়োজন ছিল না। আর যারা সিনিয়র কজন ছিলেন, রেডস, মনে আছে 111-এর রেডস, তোফায়েল, আমুর, রাজ্জাক, সুরঞ্জিত, এই রেডস বানিয়ে, ওদেরকে সংস্কারপন্থী বানিয়ে শেখ হাসিনা কোণঠাসা করেছেন। ওটা ছিল আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। শেখ হাসিনা তাদেরকে শায়েস্তা করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো শায়েস্তাটা কার হলো? প্রিয় দর্শক, আমি বলছি ভুলগুলি। শেখ হাসিনা, ওনার ভুল স্বীকার করা উচিত ছিল, উনি স্বীকার করেনি। ও তারপরে আপনার লতিফ সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর ঘটনাটা বেশি না। যে অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী আমাদের সঙ্গে প্রেস কনফারেন্সে ছিল, সেই প্রেস কনফারেন্সে আমি নিজে উপস্থিত ছিলাম। লতিফ সিদ্দিকী কিন্তু এমন কিছু বলেনি। লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার তো প্রশ্নই উঠে না। লতিফ সিদ্দিকী এমন কোনো কিছু বলে না। উনি শুধু বলে একটা কথা, উনি বলছিল এটাই প্রধানমন্ত্রীকে একেবারে আতে গা লেগেছে। সেটা হলো কি, উনি বলেছিলেন জয়কে, আরে বাবা, উনি হয়তো অন্যরকম একটি অনুভূতির থেকে বলছে, একজন একজন সিনিয়র পার্সন, তো জয়কে উনি এটা বলতে পারবেন না? কোনো একজন সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি সেটা বলেছিলেন। যাই হোক, সেটার কারণে লতিফ সিদ্দিকীকে বের করা হলো। কিন্তু লতিফ সিদ্দিকীর মতো দুষ্গুণে মানুষ, হাতের 5 আঙ্গুল তো সমান না। লতিফ সিদ্দিকীর মতো আওয়ামী লীগের নেতা, ডক্টর কামাল হোসেনের মতো আওয়ামী লীগের নেতা, কাদের সিদ্দিকীর দুষ্গুণ থাকতে পারে? কজন কাদের সিদ্দিকী আওয়ামী লীগে আছে? কজন মুস্তফা মহসিন মন্টু আওয়ামী লীগে আছে? কজন মুকুল বুশ আছে? কজন মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগে ছিল? এইভাবে আওয়ামী লীগ থেকে তিনি সবাইকে বের করলেন আস্তে আস্তে। পরিণতি কি হলো? উনি দরবেশ পেলেন, আরো অনেক কিছু পেলেন, নতুন 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 নব্য আওয়ামী লীগার পেলেন, রাজাকার আওয়ামী লীগ পেলেন, যারা কোনো দিন আওয়ামী লীগ করে না, এমনকি জামাত, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারাও আওয়ামী লীগে আসলো। শেখ হাসিনা স্বাগত জানালেন। এই শেখ হাসিনা হতে পারে, আমার দৃষ্টিতে শেখ হাসিনার ভুল। উনি ভুল স্বীকার করবেন কি করবেন না, এটা ওনার ব্যাপার, আমি জানি না সেটা। কিন্তু আমি যেটা ইতিহাস, যেটা আসলে, যে বিষয়টি ইতিহাসের অংশ হয়ে আছে, যেগুলি ভিজিবল, আমরা আমাদের চোখে দেখেছি। আমি আমি তো বললাম তো সেই লতিফ সিদ্দিকীর ঘটনা, আমি আই এম আই উইটনেস। ওই সভাটাতে আমি ছিলাম একজন সাংবাদিক হিসাবে। একটা প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস আমি নিজেই ছিলাম।
লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য কোনো অবস্থাতেই তাকে পদত্যাগ করানো, দল থেকে বের করা, এসব অতি বাড়াবাড়ি। এসব কিছু সংখ্যক ধর্মান্ধ লোকের কারণে শেখ হাসিনা তাদের সঙ্গে আপোষ করে লতিফ সিদ্দিকীকে দলে কোণঠাসা করেছেন। এটাই লতিফ সিদ্দিকীর জন্য কতটুক ক্ষতি হয় জানি না, বা হয়েছে জানি না। নেতৃত্বের কোয়ালিটি থাকলে খুব ক্ষতি হয় না, কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, শেখ হাসিনার ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, তো বলছিলাম 14 থেকে যখন বিএনপি আন্দোলন শুরু করে, বিএনপির আন্দোলন তিনি দমন করেছেন একেবারে। যেভাবে আন্দোলন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন দমন করা হয়, সেই নিয়মতান্ত্রিকভাবে বিএনপিকে আন্দোলন দমন করা হয়নি। বিএনপিকে, মানে বিএনপিরও আন্দোলনের তরিকা নিয়ে, আন্দোলনের পদ্ধতি নিয়ে ভুলভ্রান্তি থাকতেই পারে, রাজনৈতিক দল অনেক ভুলই করে। কিন্তু তার অর্থ যে বিএনপির মতো একটি দলকে এমন ভাবে কোণঠাসা করে রাখা, বিএনপির ভুল হয়েছে অনেক। 21শে আগস্টে যে তারেক রহমানের ভুল আছে, তারেক রহমানের ভুলের মাসুল তো তিনি দিচ্ছেন। তারেক রহমানকে হাওয়া ভবন নিয়ে যে বাড়াবাড়ি করেছেন, সেই শাস্তি তো তিনি বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার, সেক্টর কমান্ডারের, প্রচন্ড শক্তিশালী জেনারেলের ছেলে তারেক রহমান, তারপর প্রেসিডেন্টের ছেলে তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে, এই তারেক রহমানকে সেনাবাহিনীর 111-এর সময়ে যে পরিমাণ অত্যাচার, মারপিট করা হয়েছে, অবর্ণনীয়। এটা কি শাস্তি এনাফ নয়? বিবেক বিবেচনা থাকলে তারেক রহমানেরও যে বোঝা উচিত, যে ধরনের শাস্তি তিনি পেয়েছেন, সম্ভবত নিজকে সংশোধন করার জন্য তারেক রহমানের জন্য এই দীর্ঘ নির্বাসন জীবন এনাফ। এবং কতটুকু সংশোধন তিনি হয়েছেন সেটা আলোচ্য বিষয়। কিন্তু তারেক রহমানের প্রতি যা করা হয়েছে, তারেক রহমানের শাস্তির জন্য সেটা এনাফ। এবং তারেক রহমানকে সংশোধন হওয়া, নেতা হয়ে গড়ে ওঠার জন্য এনাফ সুযোগ তারেক রহমান পেয়েছেন। এখন কতটুক হয়েছেন সেটা ওনার ভবিষ্যৎ কার্যকলাপ সেটা বুঝতে দেবে। প্রিয় দর্শক, সে বলছিলেন তো তার এরপরে, মানে বিএনপির উপর শেখ হাসিনার হিংসা প্রতিশোধ, যে যেভাবেই বলেন, রাজনীতিতে হিংসা প্রতিশোধ চলে। কিন্তু সরকারের উচ্চ পদে বসে একটি দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিশোধের স্পৃহা, প্রধানমন্ত্রীর অহংকার, দম্ভ কতটুকু মানায়? প্রধানমন্ত্রী তো ভোটে নির্বাচিত হবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু শেখ হাসিনা সরকারের সেই সহনশীলতার অভাব শেখ হাসিনাকে ব্যয় করতে হয়েছে। এই যে 5ই আগস্টে যেভাবে শেখ হাসিনা তো প্রচন্ড শক্তিশালী প্রধানমন্ত্রী, যেভাবে দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, সেটা শেখ হাসিনার লজ্জা না হলেও বাঙালি জাতির লজ্জা, বাংলাদেশের লজ্জা, আওয়ামী লীগের লজ্জা। এই পর্যন্ত শেখ হাসিনার যাওয়ার প্রয়োজন ছিল না। বিএনপির উপর দুঃশাসন, খুন, গুম, শত শত মামলা, বলতে গেলে শেখ হাসিনার আমলটিতে বিএনপি ছিল দূরের উপর। আমার মনে হয় না যে বিএনপির কোনো নেতা তার ঘরে টানা 30 দিন একটানা বসবাস করতে পেরেছে। আজকে এখানে, কালকে ওখানে, এটা হয়েছে। বিএনপির আমলে এই অত্যাচার আওয়ামী লীগের উপরও হয়েছে, কিন্তু বিএনপি যতটুকু করেছে তার শতগুণ করেছে আওয়ামী লীগ। এখন বিএনপি যখন আগামীতে যদি ক্ষমতায় আসে, জানি না তারেক রহমানের কতটুকু পরিবর্তন হয়েছে, সে বিএনপি আওয়ামী লীগের জন্য তাই করবে। এটাই তো আমাদের পলিটিক্যাল যে থিম,
যে সংস্কৃতি চলছে, যা আমরা গত 54 বছর যাবৎ দেখে আসছি, তা তাই বলে। প্রিয় দর্শক, তো বলছিলাম আজকে শেখ হাসিনা নিজে গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে সঠিক পথে সংবিধান মেনে তিনি যদি তার শাসন পরিচালনা করতেন, আর এই ভুয়া দিনের ভোট রাতে আমিডামি ভোট না করে জনগণকে যদি অন্তত ভোট দেওয়ার সুযোগটা দেওয়া হতো, তা আজকে ওনার পরিণতিটা হয় না। এবং একটি সরকারের মানসিকতাও তো এমন হওয়া উচিত। আজকে আমি ক্ষমতায় এসে আরেকদিন অন্যরা আসবো, আরেকদিন এরপরে আবার আরেকজন আসবে। এই যে আমাদের আমেরিকা, এখানে তো দ্বিদলীয় শাসন ব্যবস্থা, এই রিপাবলিকান ডেমোক্রেট, রিপাবলিকান ডেমোক্রেট, রিপাবলিকান ডেমোক্রেট, আসলে কোথায় কই মারামারি কাটাকাটি, বা একজন আরেকজনকে সহ্য করতে পারে না, না তাকে আসতে দেব না, আমি থাকবো, তা তো হয় না। আমাদের দেশে কিন্তু এই দ্বিদলীয় শাসন ব্যবস্থার একটা প্রচলন হয়েছিল। আমি বলবো সেটা সেটা খালেদা জিয়া নষ্ট করেছে। 91-এ আসলো বিএনপি, 96-এ আসলো আওয়ামী লীগ, তারপরে আবার আসলো বিএনপি। এই ধারাবাহিকতাটা কিন্তু শুরু হয়েছিল। বিএনপি শেষে খালেদা জিয়া ক্ষমতা না ছাড়ার কারণে 111-এর ঘটনা। 111-এর ঘটনার পরে বিএনপির উপর যে মহা দুর্যোগ নেমে আসে, সেই দুর্যোগের ফলশ্রুতি 111, তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন। তা এটা এই কারণেই বললাম যে আমাদের কিন্তু দ্বিদলীয়, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, এখানের মতো রিপাবলিকান ডেমোক্রেট, রিপাবলিকান ডেমোক্রেট, এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি, দ্বিদলীয় ব্যবস্থা আমাদের এখানে কিন্তু শুরু হয়েছিল। এবং আমাদের 72-এর সংবিধানের আওতায় এই দ্বিদলীয় শাসন ব্যবস্থা কিন্তু ভালোই চলছিল। কিন্তু বিভিন্ন কালা কানুন এনে নিজদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, হোক বিএনপি হোক আওয়ামী লীগ, উভয়েই সংবিধানের বিভিন্ন অধিকারকে খর্ব করেছে, সংবিধানে কালা কানুন সংযোগ করেছে। ফলে বিপর্যয় আস্তে আস্তে ভয়াবহ রূপ নেয়। সেই ভয়াবহ রূপ মহিরূপ নেয়। সেই মহিরূপ 5 আগস্ট আমরা দেখেছি। প্রিয় দর্শক, তো শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ উন্নয়ন, যার যতটুকু ক্রেডিট, এটার নাম রাজনীতি, যার যতটুকু ক্রেডিট সে ক্রেডিট দিতে হবে। আপনি ক্রেডিট দিবেন না, ভুল করেছে শুধু ভুলটাই বলে যেতে থাকবেন, এটা ওয়ার্ক করে না। এটা সিভিলাইজ ওয়ার্ল্ডে এটা ওয়ার্ক করে না, ডেমোক্রেসিতে এটা ওয়ার্ক করে না, এটা কাজ করে না গণতন্ত্রে। শেখ হাসিনার আমলের উন্নয়নটার কথা বলছি, যে পরিমাণ উন্নয়ন বাংলাদেশে হয়েছে, আমি এত কিছুর মধ্যে যাব না। আমি একটি বিষয়ে শুধু যাব। আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই, সেটা হলো বেশি দিন আগে নয়, এরশাদ আমলে আমি ঢাকা গিয়েছিলাম। ঢাকা থেকে পটুয়াখালী যেতে হয়েছিল আমার এক বন্ধুর বিয়েতে। সদরঘাট থেকে জাহাজে চড়ে পটুয়াখালী পর্যন্ত যেতে বোধহয় 1.5 দিন সময় লেগেছিল। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকেই বলছি, আজকের যে পদ্মা সেতু, পদ্মা সেতুর কারণে মানে দক্ষিণ কি হলো, আজকে আমাদের যে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ এখন সোনার তালা। কিভাবে? এই পদ্মা ব্রিজের কারণে। যেখানে বলে যে আমরা ছোটবেলায় পড়েছি দান নদী খাল, এই তিনে বরিশাল। বরিশাল, সেই বরিশালের রাস্তা দেখেন। আমি দক্ষিণে তো যাইনি, কিন্তু যতটুক গিয়েছি বা যতটুক জানতে পেরেছি, অনেক অনেক উন্নয়নের বাতাস সেখানে লেগেছে, যেটা আমাদের নর্থে হয় নাই। আমার দেশ নেত্রকোনা। আমাদের নেত্রকোনা যাতে একটা মাত্র রাস্তা ময়মনসিংহ থেকে, এবং যে উন্নয়ন আমাদের ময়মনসিংহ বিভাগে হওয়ার কথা ছিল শেখ হাসিনার আমলে, তা কিন্তু হয়নি। শেখ হাসিনার আমলে উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু আমি ওটা, এই বিষয়টা একটু আঞ্চলিক বিষয় হয়ে যায়, যেহেতু আমি একটি এলাকার লোক, আমি আমার এলাকায় উন্নয়ন হয়নি বলে দাবি করছি, কিন্তু উন্নয়ন হয়েছে। কিন্তু যে পরিমাণ উন্নয়ন দক্ষিণে বা উত্তরবঙ্গে
বা সিলেটে হয়েছে, সেই পরিমাণ উন্নয়ন কিন্তু আমাদের ময়মনসিংহ বিভাগে হয়নি। যেটা নারায়ণগঞ্জ বা গাজীপুর এই সমস্ত এলাকায় ঢাকার আশপাশ নিয়ে যে উন্নয়ন হয়েছে হয়েছে। বটম লাইন, শেখ হাসিনার শাসন আমলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের আংশিক ক্রেডিট আপনার এরশাদকে দেওয়া যেতে পারে। কারণ যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশের, এরশাদ যোগাযোগ ব্যবস্থার একটা অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। তার ধারাবাহিকতাটা পরে শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার আমলে যে যে দীর্ঘ শাসন আমল, খালেদা জিয়া কিন্তু 3বার ক্ষমতায় ছিলেন, কিন্তু বিএনপির শাসন আমলে সেই উন্নয়নের ছোঁয়া, সেটা আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি নিজেও আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় পার্টি করি না। তাই আমি আমি বলছি যে সেটা এমন আলোচিত নয় যতটুকু আলোচিত শেখ হাসিনার উন্নয়ন। আমি এক্সাম্পল ওইটাই বললাম। আজকাল আমি ওই যে কি বলে সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে এরকম একেবারে এক নাগারে দম না নিয়ে, একজন লোক দেখলাম দম না নিয়ে অন্তত 25টা ফিরিস্তি দিয়ে দিল। এভরিথিং ফাইন, সব ঠিক আছে, কিন্তু ভাই উন্নয়ন হবে, কিন্তু আমাকে গণতন্ত্র থাকতে হবে, আমাকে কথা বলতে হবে। আমার গলা টিপে ধরবেন, আমাকে গুম করে দিবেন, আপনি উন্নয়ন করবেন, কিন্তু নেক্সট জেনারেশন তো ক্ষমা করবে না। আপনি উন্নয়ন করতেছেন, পাশাপাশি গণতন্ত্রকে গলা টিপে হত্যা, পাশাপাশি আপনি দম্ভ করে বলছেন আমি 41 পর্যন্ত, আপনাকে 41 পর্যন্ত ক্ষমতা থাকতে হবে কেন? আর ক্ষমতা যদি জনগণ যদি আপনাকে রাখতে চায়, জনগণ যদি আপনাকে ভালোবাসেন, আপনি 51 পর্যন্ত থাকেন, না করছে কি? এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের সৌন্দর্যে গণতন্ত্র একটা ফুল, যে ফুল থেকে ঘ্রাণ আসে। আমরা ফুল দেখলে কি করি? ঘ্রাণ নিতে নাকের কাছে নেই। তো এই গণতন্ত্রের গন্ধ নিতে হয়। মানুষ গণতন্ত্রের গন্ধ নিতে চাচ্ছে, কিন্তু আপনি গণতন্ত্রের গন্ধকে যেভাবে, যেমন আমাদের আমেরিকাতে ফুলে কিন্তু গন্ধ নেই তেমন, মানে আমাদের দেশের যে ফুল, সে সমস্ত ফুলগুলিকে গন্ধহীন ফুলে পরিণত করা হয়েছিল, যার জন্য মানুষের মনে অসন্তোষ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে মানুষ কথা বলবে, তাকে কথা বলতে হবে, সে যাই বলুক। একমাত্র ব্যক্তিগত বাজে আজে বাজে অশ্রাব্য গালিগালাজ ছাড়া, যেটা আজকাল ইউটিউবাররা করে, আমাদের এই যে ফ্রান্সে বসে একজন আছে সারাদিন পোলাপানকে উত্তেজিত করতেছে, আবার নিজে আরেক তাকে কেউ গালি দিলে আবার বলে আর দেখছেন আমাকে গালি দিচ্ছে, তাকে গালি দেওয়া যাবে না, সে শুধু গালি দিবে। ওইলো পিনাকি হুজুর, ওইখানে মোল্লানা পিনাকি হুজুর ওই ফ্রান্সে বসে রয়েছে, সারাক্ষণ মিথ্যা কথা, সারাদিন সারা রাত মদ খায়, আর এই ভিডিও বানায় পয়সা, ইসের জন্য, ওই গুগলের পয়সার জন্য। আর অনর্গল অনবরত মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলে যাচ্ছে। ওই পিনাকি হুজুর নিয়ে বরং পরে কথা বলবো। যে প্রসঙ্গে বলতে চাইছিলাম, যে সেটা হলো যে শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের পরেও শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, যে সংগ্রাম, যে আন্দোলন হয়েছে, যাতে তাকে পরাস্ত হতে হলো এবং তাকে চলে যেতে হলো, সেটা বাংলার ইতিহাসে অত্যন্ত দুঃখজনক নয় শুধু, ঐতিহাসিকভাবে এই ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে অনেক দিন পর্যন্ত মানুষকে ভাবাবে। রাজনীতিবিদরা সে থেকে শিক্ষা নিতে পারে, শিক্ষা নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমার এই একটি আলোচনা, যেটিকে আমি 3 পর্বে ভাগ করেছি। আলোচনার শিরোনাম হলো মেটিকুলাস ডিজাইন এক। আমাদের আগামী কালকের যে আলোচনা হবে, আজকে যে আলোচনা হলো সেটা মূলত ভূমিকা, একটি সমীক্ষা বলতে পারেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সবকিছু নিয়ে একটি চালচিত্র এবং সংক্ষেপে ইতিহাস। আগামীকাল থেকে যে এপিসোড শুরু করব সেটা হলো মেটিকুলাস ডিজাইন 2, এবং সেখান থেকে শুরু হবে যে আলোচনা, সেটা হলো 2024-এর তথাকথিত বিপ্লব এবং মেটিকুলাস ডিজাইন কি, কেন, কিভাবে সংগঠিত হলো, সেই নিয়ে আগামীকাল আমাদের রতন তালুকদার লাইভে আপনারা দৃষ্টি রাখবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।